Thank you and welcome all again to my class. আজকে আমরা ক্লাস 11 পদার্থবিদ্যার একটি নতুন অধ্যায় তরঙ্গ গতি বা ওয়েভ মোশন নিয়ে আলোচনা করব। অনেকেই বলে এই ওয়েভ মোশন চ্যাপ্টারটি একটু কঠিন, বাস্তবে ভালোমতো বুঝে পড়লে এটি কোনো কঠিন অধ্যায় নয়, এটিও সহজ। তবে এই যে আমি কথা বলছি, আমার মুখ থেকে উৎপন্ন শব্দ শক্তি শব্দ তরঙ্গের আকারে ছড়িয়ে পড়ছে। এই তরঙ্গ দেখতে পাচ্ছি না, তো যা দেখা যায় না সেই বিষয়টা কল্পনা করতে খানিকটা কঠিন মনে হয়। সেই কারণে তরঙ্গ গতির কিছু কিছু বিষয় কঠিন মনে হয়, কিন্তু সব তরঙ্গ দেখা যায় না তা নয়। কিছু কিছু তরঙ্গ আমরা দেখতে পাই, যেমন একটা জলাশয়ের বা একটা পুকুরের স্থির জলে টুক করে একটি পাথর বা ঢিল ফেলে দিলাম। স্থির জলাশয় তাকে ডিস্টার্ব করে দিলাম, যেই পাথরটি পড়ল টুক করে, সঙ্গে সঙ্গে একটা তরঙ্গ জলের উপরিতল দিয়ে চারদিকে ছড়িয়ে পড়ছে। বাস্তবে এই পাথরটি ফেলার সময় যে শক্তি প্রদান করা হলো, সেই শক্তি তরঙ্গের আকারে চারদিকে ছড়িয়ে পড়ছে। শান্ত শিষ্ট ভদ্র স্থির তরল পৃষ্ঠ ছিল, একটা পাথর ফেলে বা একটা ঢিল ফেলে তাকে ডিস্টার্ব করা হলো। সেই ডিস্টারবেন্স, বাংলায় বলে সেই আন্দোলন, ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে পড়ছে, এক কোণা থেকে অন্য কোণায় সঞ্চালিত হচ্ছে। বাস্তবে শক্তি সঞ্চালনের একটি কৌশল বা ধরন হলো এই তরঙ্গ। তরঙ্গ মাধ্যমের মধ্য দিয়ে যায়, কিছু তরঙ্গ মাধ্যম ছাড়াও সঞ্চালিত হতে পারে। জড়মাধ্যম ছাড়াও কিছু তরঙ্গ অগ্রসর হতে পারে। কোন তরঙ্গ? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। যেমন আলোক শক্তি শূন্য মাধ্যমের মধ্য দিয়েও যেতে পারে। তো যাই হোক, বিভিন্ন ধরনের তরঙ্গ রয়েছে, সেই বিভিন্ন ধরনের তরঙ্গ নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমেই তরঙ্গ কাকে বলে? তো সহজ কথায়, শক্তি সঞ্চালনের একটি কৌশল বা ধরন হলো তরঙ্গ। কি বললাম? সংক্ষেপে তরঙ্গ যদি বলে, তরঙ্গ কাকে বলে বা ওয়েভ, তাহলে বলবো শক্তি সঞ্চালনের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে বা এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালনের একটি ধরন বা কৌশল হলো তরঙ্গ। তো বলা যায়, এই যে স্থির জলাশয়ে একটা পাথরের টুকরো ফেলে দিলাম, ডিস্টার্ব করলাম, সেই ডিস্টারবেন্সটা কোণা থেকে পরের কোণায় সঞ্চালিত হচ্ছে, শক্তি বয়ে নিয়ে যাচ্ছে, ভরবেগ বা মোমেন্টাম বয়ে নিয়ে যাচ্ছে। সেটাই হচ্ছে তরঙ্গ। প্রথমে সাম্য অবস্থায় ছিল, ঢিলটা ফেলার ফলে সেই ডিস্টারবেন্স সাম্য অবস্থান থেকে তৈরি হলো, সেই ডিস্টারবেন্স মাধ্যম দিয়ে এগিয়ে চলছে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের বেলায়, লাইটের বেলায় মাধ্যম দিয়ে না, শূন্য মাধ্যমের মধ্য দিয়েও ডিস্টারবেন্স এগিয়ে চলে। শূন্য মাধ্যমের মধ্য দিয়ে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেমন আলো বা রেডিও তরঙ্গ বলতে আসলে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রের যে ভেরিয়েশন, ডিস্টারবেন্স, তার লম্বভাবে তরঙ্গ অগ্রসর হয়। তো তরঙ্গের আরেকটি সংজ্ঞা আমরা বলতে পারি, অগ্রসর হয়। অথচ মাধ্যমের কণাগুলি সেই শান্তশিষ্ট জলাশয়ে যখন পাথর ফেলা হয়, যখন ঢেউটা বা তরঙ্গটা চারদিকে ছড়িয়ে পড়ে, যদি ভাসমান কোনো হালকা বস্তু থাকে, ঢেউটার সঙ্গে কিন্তু বস্তুটা সরে যায় না, বরঞ্চ কি দেখি আমরা? বস্তুটা ঢেউয়ের সঙ্গে আপ ডাউন করছে জাস্ট।
তো তরঙ্গে যে কণাগুলির কম্পনের জন্য তরঙ্গ তৈরি হয় সেই কণাগুলি স্থানচ্যুত হয় না, সেগুলো অগ্রসর হয় না, বরঞ্চ সাম্য অবস্থান থেকে শুধু টু অ্যান্ড ফ্রো মোশন করে, কাঁপতে থাকে। আমরা আলোচনা করব সিম্পল হারমোনিক মোশনে কাঁপতে থাকলে যে তরঙ্গ তৈরি হয় সেগুলি নিয়ে। তো মাধ্যম দিয়ে তরঙ্গটা এগিয়ে চলে। তরঙ্গ বলতে অ্যাকচুয়ালি ডিস্টারবেন্স, যেটা এগিয়ে যাচ্ছে মাধ্যম দিয়ে। সাম্যাবস্থান থেকে এক ধরনের আন্দোলন কোনো মাধ্যমের মধ্য দিয়ে বা শূন্য মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয়, অথচ মাধ্যমের কণাগুলির অগ্রগতি হয় না, মানে কণাগুলো এগিয়ে যায় না। কণাগুলি শুধুমাত্র কম্পিত হতে পারে। সাম্যাবস্থান থেকে এক ধরনের আন্দোলন কোনো মাধ্যমের মধ্য দিয়ে বা শূন্য মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয়, অথচ মাধ্যমের কণাগুলি অগ্রগতি হয় না, শুধুমাত্র কম্পিত হতে পারে। এই গতিশীল আন্দোলনকে তরঙ্গ বলে। বা বলা যায় যে একটা খুঁটিতে একটা দড়ি টান টান করে বেঁধে রাখা হয়েছে, এটা মুক্ত প্রান্ত। খুঁটিতে একটা মোটা দড়ি বেঁধে মুক্ত প্রান্তটা আমার হাতে আছে। এবার একবার যদি ঝাঁকুনি দিই তাহলে এখানে একটা ডিস্টারবেন্স তৈরি হবে। একবার যদি ঝাঁকুনি দিই, এই ডিস্টারবেন্সটা কিছুক্ষণ পরেই সামনে এগিয়ে যাবে। মনে করলাম এখানে এগিয়ে গেল, কিছুক্ষণ পরে আরও এদিকে এগিয়ে যাবে। কিন্তু এখানে যে কণাটি ছিল, এই দড়ির এখানে যদি একটা গিট বেঁধে দিই বা এখানে একটা চিহ্ন দিয়ে রাখি, এই কণাটি কিন্তু এখানেই থাকবে। এই ডিস্টারবেন্সটি প্রবাহিত হওয়ার সময় কণাটি কিন্তু প্রবাহিত হবে না, কণাটি গতিশীল হবে না। এটা সাম্যাবস্থানের সাপেক্ষে টু অ্যান্ড ফ্রো মোশন করতে পারে শুধুমাত্র, কিন্তু এখান থেকে স্থানচ্যুত হয়ে গতির সঙ্গে প্রবাহিত হবে না, মাধ্যমের মধ্য দিয়ে বাহিত হবে না। এরকম ডিস্টারবেন্সের প্রবাহটাই হচ্ছে তরঙ্গ। তো তরঙ্গ বিভিন্ন ভাগে তরঙ্গকে শ্রেণীবিভাগ করা যায়। প্রথমত মাধ্যমের প্রয়োজনীয়তা অনুযায়ী তরঙ্গকে দুই ভাগে ভাগ করা যায়, যে মাধ্যম লাগবে কি লাগবে না। কি তরঙ্গ? এক নাম্বার হচ্ছে মেকানিক্যাল ওয়েভ, যান্ত্রিক তরঙ্গ বা স্থিতিস্থাপক তরঙ্গ। কি বলা হয়? যান্ত্রিক অথবা বলতে পারি স্থিতিস্থাপক তরঙ্গ। ইংরেজিতে বলে কি? মেকানিক্যাল ওয়েভ, মেকানিক্যাল ওয়েভ। এই ধরনের তরঙ্গের অগ্রগতির জন্য জড়মাধ্যম থাকা আবশ্যিক। কি বললাম? এই ধরনের তরঙ্গের জন্য জড়মাধ্যম থাকা আবশ্যিক। অ্যাকচুয়ালি জড়মাধ্যমের বিভিন্ন কণাগুলির সমবেত কম্পনে উৎপন্ন যে আন্দোলন, জড়মাধ্যমের অসংখ্য কণার সমবেত কম্পনের ফলে উদ্ভূত যে আন্দোলন মাধ্যম দিয়ে এগিয়ে চলে,
জড় মাধ্যম দিয়ে, সেটি হচ্ছে যান্ত্রিক বা স্থিতিস্থাপক তরঙ্গ। এই যান্ত্রিক বা স্থিতিস্থাপক তরঙ্গে যান্ত্রিক শক্তি প্রবাহিত হয়। কণাগুলির কম্পনের ফলে তরঙ্গ যান্ত্রিক শক্তি পায়। তরঙ্গের স্থির গতিবেগের মাধ্যমে সেই শক্তি কণা থেকে কণাতে স্থানান্তরিত হয়, সঞ্চালিত হয় বা এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়। তরঙ্গ শক্তি বা মোমেন্টাম বলতে পারি, ভরবেগ, তাকে সঞ্চালন করার একটি পদ্ধতি বা কৌশল বা ধরন মাত্র। তাই তরঙ্গের মাধ্যমে শক্তি সঞ্চালিত হয়। তো যান্ত্রিক বা স্থিতিস্থাপক তরঙ্গ, তার উদাহরণ কি? এই যে আমি কথা বলছি, সামনে শূন্য মাধ্যম না, বায়ু মাধ্যম রয়েছে। বায়ু মাধ্যমের মাধ্যমে শব্দ তরঙ্গ, শব্দ শক্তি আমার মুখ থেকে বেরিয়ে ছড়িয়ে পড়ছে, সঞ্চালিত হচ্ছে, স্থানান্তরিত হচ্ছে শব্দ শক্তি। জড় মাধ্যম দরকার, তাই এটি হচ্ছে যান্ত্রিক বা স্থিতিস্থাপক তরঙ্গ, শব্দ শক্তি। তাহলে শব্দ শক্তি উদাহরণ যদি বলি, তাহলে শব্দ শক্তি, দুই নাম্বার, পুকুরে যে ঢিল ফেললাম, যে শক্তি চারদিকে ছড়িয়ে পড়লো উপরিতল হয়ে, তাই সেটাও হচ্ছে যান্ত্রিক শক্তি। বা একটা টান টান করা তার, এগুলো হচ্ছে যান্ত্রিক শক্তি বা শব্দ শক্তি বলছি কেন, শব্দ তরঙ্গ, তার মাধ্যমে অবশ্যই শক্তি সঞ্চালিত হচ্ছে, কিন্তু তরঙ্গের উদাহরণ দিচ্ছি, তাই এখানে তরঙ্গ লিখতে হবে, এক্সট্রিমলি সরি। শব্দ তরঙ্গ, টান টান করা তারের তরঙ্গ, বায়ু স্তম্ভের তরঙ্গ, জলতলে একটা ঢিল ফেলে দিলাম, জলের যে তরঙ্গ, জলপৃষ্ঠের তরঙ্গ, বায়ু স্তম্ভের তরঙ্গ, অর্থাৎ যে তরঙ্গের অগ্রগতির জন্য মাধ্যম মানে জড় মাধ্যম লাগবেই লাগবে, জড় মাধ্যম ছাড়া হবে না, সেই তরঙ্গকে বলা হয় যান্ত্রিক বা স্থিতিস্থাপক তরঙ্গ। উদাহরণ হচ্ছে শব্দ তরঙ্গ, টান টান তারের তরঙ্গ, জলপৃষ্ঠের তরঙ্গ, বায়ু স্তম্ভের তরঙ্গ ইত্যাদি ইত্যাদি। এবার আরেকটা রয়েছে নন মেকানিক্যাল ওয়েভ। সেটা কি? অযান্ত্রিক বা অস্থিতিস্থাপক তরঙ্গ। উল্টো কথা, যে ধরনের তরঙ্গের জন্য জড় মাধ্যম থাকা আবশ্যিক নয়, জড় মাধ্যমের প্রয়োজন নেই তরঙ্গের অগ্রগতির জন্য, সেইরূপ তরঙ্গকে বলা হয় অযান্ত্রিক বা অস্থিতিস্থাপক বা নন মেকানিক্যাল ওয়েভ। উদাহরণ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, মানে এই যে আলো, শূন্য মাধ্যমের মধ্য দিয়েও আলো আসতে পারে। আমরা জানি শূন্য মাধ্যমের মধ্য দিয়ে আলো, অ্যাকচুয়ালি আলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কি? তড়িৎ ক্ষেত্র, এটা মনে করলাম এক্স, এটা ওয়াই, এটা জেড। এদিকে তড়িৎ ক্ষেত্র কম্পিত হচ্ছে, এদিকে চৌম্বক ক্ষেত্র কম্পিত হচ্ছে, আর এদিকে ঢেউটি যাচ্ছে। মাধ্যম লাগে না, শুধু তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্রের ভেরিয়েশনে, কম্পনে, চৌম্বক ক্ষেত্র তড়িৎ ক্ষেত্রের কম্পনে এখানে তরঙ্গ সৃষ্টি হয়। মাধ্যমের কোনো প্রয়োজন নেই, শূন্য মাধ্যমের মধ্য দিয়েও যেতে পারে। তো এরূপ তরঙ্গকে বলা হয় অযান্ত্রিক বা অস্থিতিস্থাপক তরঙ্গ।
এরূপ তরঙ্গের জন্য জড় মাধ্যমের প্রয়োজন নেই। শূন্য মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে। যেমন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, উদাহরণ যেমন আলো, বা বাংলায় লেখা যায় ইএমডব্লিউ না লিখে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের বাংলা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। নন মেকানিক্যাল ওয়েভের উদাহরণ। এবার তরঙ্গের গতির অভিমুখ এবং মাধ্যমের কণাগুলির কম্পনের অভিমুখ, তাদের অন্তর্বর্তী কোণের বিচারে তরঙ্গকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তির্যক তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ বলে। ইংরেজিতে বলে ট্রান্সভার্স ওয়েভ। যে পুকুরের স্থির জলে যখন ঢিল ফেলা হলো, তরঙ্গটা মুক্তপৃষ্ঠ বরাবর উপরিতল বরাবর চারদিকে চতুর্দিকে বৃত্তাকারে ছড়িয়ে পড়ছে। কেন্দ্র বহির্মুখী তরঙ্গের গতির অভিমুখ, কিন্তু মাধ্যমের কণাগুলি আপ ডাউন করছে। তাহলে কণাগুলির কম্পনের অভিমুখ আর তরঙ্গের গতির অভিমুখ পরস্পর 90 ডিগ্রি। অথবা খুঁটিতে বেঁধে একটি লম্বা দড়ি যদি বারবার এরকম ঝাঁকানো যায়, ডিস্টারবেন্স তৈরি করা যায়, একটা তরঙ্গ চলতে থাকবে সেই মুক্ত পৃষ্ঠ থেকে বদ্ধ পৃষ্ঠের দিকে। অর্থাৎ এরকম করে একটি তরঙ্গ চলতে থাকবে। তাহলে এখানে যদি আমরা লক্ষ্য করি, আমরা দেখব যে এখানে একটা চিহ্ন দিলে এই চিহ্নটা এইদিকে যাবে না তরঙ্গের সঙ্গে। তরঙ্গের অভিমুখ এই বরাবর, তরঙ্গের অভিমুখ এই বরাবর, আর কম্পনশীল কণাগুলির বা মাধ্যমের কম্পনশীল কণাগুলির কম্পনের অভিমুখ এই বরাবর। তার পরস্পরের মধ্যে কোণ কত? 90 ডিগ্রি, মানে লম্ব হবে। এটা হচ্ছে কম্পনশীল কণাগুলির, পার্টিকেলগুলির কম্পনের অভিমুখ। এটা তরঙ্গের গতির অভিমুখ 90 ডিগ্রি। এরূপ তরঙ্গকে বলা হয় তির্যক তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ বা ট্রান্সভার্স ওয়েভ। মানে যে তরঙ্গের গতির অভিমুখ মাধ্যমের কম্পনশীল কণাগুলির কম্পনের অভিমুখের সঙ্গে লম্বভাবে থাকে, পরস্পর লম্ব, সেই তরঙ্গকে বলা হয় তির্যক তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গ সাধারণত কঠিন মাধ্যমে অনুপ্রস্থ তরঙ্গ বা তির্যক তরঙ্গ দেখা যায়। তবে গ্যাসীয় মাধ্যমে বা তরল মাধ্যমে দেখা যায় না। তবে পুকুরে যেটা হয়, তরলের মুক্ত পৃষ্ঠে শুধুমাত্র, তরলের ভিতরে না, শুধুমাত্র তরলের মুক্ত পৃষ্ঠেও শুধুমাত্র তরলের মুক্ত পৃষ্ঠে কঠিন মাধ্যমে এবং
শুধুমাত্র তলের মুক্ত পৃষ্ঠে এরূপ তরঙ্গ দেখা যায়। কি কি উদাহরণ তির্যক তরঙ্গের? ওই যে বললাম, টান করা তারের বা দড়ির, টান টান তারের তরঙ্গ, পুকুরের জলের মুক্ত পৃষ্ঠের তরঙ্গ, এগুলো হচ্ছে তির্যক তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গের উদাহরণ। তির্যক তরঙ্গের বেলায় মনে রাখতে হবে কণাগুলো এই বরাবর কম্পিত হয়, এটা সাম্য অবস্থান। সাম্য অবস্থানের এটা ধনাত্মক সরণ, নিচের দিকে ঋণাত্মক সরণ। তো ধনাত্মক সরণ কিংবা ঋণাত্মক সরণ, তো সর্বোচ্চ সরণযুক্ত বিন্দুকে এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু ধনাত্মক দিকে, এটা যদি সাম্য অবস্থান মনে করি, তাহলে ধনাত্মক সরণের দিকে সর্বোচ্চ সরণযুক্ত বিন্দুগুলির অবস্থানকে বলা হয় তরঙ্গ শীর্ষ। এই যে এ, এটা মনে করলাম বি, এটা মনে করলাম সি, তো এ বি সি হচ্ছে তরঙ্গ শীর্ষ। কি বললাম? এ বি সি হলো তরঙ্গ শীর্ষ, ক্রেস্ট ইংরেজিতে বলছে। আর সরণের ঋণাত্মক সরণের দিকে, এটা যদি ধনাত্মক মনে করি, নিচে ঋণাত্মক দিক, তো ঋণাত্মক সরণের দিকে সর্বাধিক সরণযুক্ত বিন্দুর অবস্থানকে তরঙ্গ পাদ বলা হয়। তো মনে করলাম এটা এ ড্যাশ, বি ড্যাশ, সি ড্যাশ বা অন্য কিছু নাম ইচ্ছা মতন দেওয়া যায়, তাই তো? তো এগুলোকে বলা হচ্ছে তরঙ্গ পাদ। এ ড্যাশ, বি ড্যাশ, সি ড্যাশ হলো তরঙ্গ পাদ, ইংরেজিতে ট্রাফ। তরঙ্গ শীর্ষ, তরঙ্গপাদ। তো তির্যক তরঙ্গ তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গপাদ উৎপন্নের মাধ্যমে শক্তিকে এক বিন্দু থেকে অপর বিন্দুতে সঞ্চালিত করে। আমরা বলতে পারি যে এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে যে দূরত্ব, সেটাই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, অথবা এই বিন্দু এই বিন্দুর দূরত্ব হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, একই দশায় থাকবে যখন। অথবা এই বিন্দু আর এই বিন্দুর দূরত্বকে বলা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। এখানে উঠছে, এখানে উঠছে, তাই সমদশা সম্পন্ন দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা। পরপর দুটি তরঙ্গ শীর্ষ বা পরপর দুটি তরঙ্গপাদের অন্তর্বর্তী দূরত্বকে বলা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। কি বললাম? ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য এই তির্যক তরঙ্গের বেলায় পরপর দুটি তরঙ্গ শীর্ষ বা তরঙ্গপাদের মধ্যবর্তী দূরত্বকে কি বলে? তরঙ্গ দৈর্ঘ্য, ওয়েভলেন্থ। অথবা বলা যায় যে সমদশা সম্পন্ন পরপর দুটি বিন্দুর মধ্যে যে দূরত্ব, অন্তর্বর্তী যে দূরত্ব, তাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য
বা একটি পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্যকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য, বা এক পর্যায়কালে যত দৈর্ঘ্যের তরঙ্গ তৈরি হয় তাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। বিভিন্ন রকমভাবে সংজ্ঞা দেওয়া যায়, আমরা আলোচনা করব পরে। তো এটা হচ্ছে তির্যক তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ। কোথায় তৈরি হতে পারে? কঠিন মাধ্যমে, তরল গ্যাসে হয় না। তবে তরলের মুক্তপৃষ্ঠ যেহেতু টান টান করা ইলাস্টিক মেমব্রেনের মতন, দুধের সরের মতো খানিকটা কল্পনা করা যায়। আমরা সারফেস টেনশনে এই বিষয়গুলো জেনেছি। তাই মুক্তপৃষ্ঠে এই তির্যক তরঙ্গ দেখা যায় ক্রিন্তন পীড়নের জন্য। আরেকটা বিষয় যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কিন্তু তির্যক তরঙ্গ। যদিও কোনো মাধ্যম নেই, মাধ্যমের কণাগুলির কম্পন হওয়ার কোনো প্রশ্নই নেই, তবুও ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কি জানি, এটা যদি এক্স অক্ষ হয়, এটা ওয়াই, এটা জেড হয়, এটা মূলবিন্দু হয়, এই বরাবর যদি ইলেকট্রিক ফিল্ড ভেরিয়েশন করে, এইদিকে জেড অক্ষ বরাবর যদি ম্যাগনেটিক ফিল্ড ভেরিয়েশন করে, তাহলে তার ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এদিকে যায়। তো কি দেখছি? ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড এর ভেরিয়েশন ইএমডব্লিউ এর সঙ্গে লম্বভাবে। তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র তড়িৎ চুম্বকীয় তরঙ্গের সঙ্গে 90 ডিগ্রি কোণে কম্পিত হয়। যেহেতু লম্বভাবে কম্পিত হয়, কিন্তু এখানে যদিও পার্টিকেল না, এই ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড ভ্যারিয়েশন করছে, তবুও যেহেতু লম্বভাবে, তাই এই তরঙ্গকেও বলা হয় অনুপ্রস্থ তরঙ্গ বা তির্যক তরঙ্গ। তাই তির্যক তরঙ্গের আরেকটা উদাহরণ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। লাইট, ইএমডব্লিউ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা রেডিও তরঙ্গ। মনে রাখতে হবে তির্যক তরঙ্গ আর অনুদৈর্ঘ্য তরঙ্গ, এদের সঙ্গে যান্ত্রিক আর অযান্ত্রিক তরঙ্গের কোনো সম্পর্ক নেই। মাধ্যমের প্রয়োজনীয়তা অনুযায়ী দুই প্রকার, যান্ত্রিক তরঙ্গ, অযান্ত্রিক তরঙ্গ। আর এই কম্পনের সঙ্গে তরঙ্গের গতির অভিমুখের বিচারে দুই প্রকার, তির্যক তরঙ্গ আর অনুদৈর্ঘ্য তরঙ্গ। আমরা আলোচনায় আসব অনুদৈর্ঘ্য তরঙ্গ। একটা স্প্রিং, তাকে যদি এক প্রান্ত বেঁধে অপর প্রান্ত একটু আন্দোলন করে, ডিস্টার্ব করে, টেনে বা চেপে ছেড়ে দেওয়া যায়, স্প্রিংটি দুলতে থাকবে এবং তরঙ্গ তৈরি করবে। এরকমভাবে দুলতে থাকবে। আমরা দেখব যে স্প্রিংয়ের কিছুটা অংশে এই পাকগুলি খুব পাশাপাশি ঘনভাবে রয়েছে, কিছু অংশে পাকগুলি একটু দূরে দূরে রয়েছে, কিছু অংশে পাকগুলি একটু ঘন রয়েছে। অর্থাৎ সংকোচন প্রসারণ ক্রমানুসারে হয়েছে এবং এই সংকোচন প্রসারণগুলি ধীরে ধীরে এগিয়ে চলেছে, একটা তরঙ্গ তৈরি হয়েছে। অথবা আমি যদি মুখ দিয়ে শব্দ তরঙ্গ তৈরি করি, তার যদিও দেখা যায় না, কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে এই যে বায়ুর স্তরগুলি রয়েছে, তারা এইভাবে ঘনীভবন এবং তনুভবনের মাধ্যমে শব্দ তরঙ্গ এগিয়ে যায়, শব্দ শক্তিকে বহন করে। অর্থাৎ এখানে যদি এরকম কাঁপতে থাকে, এখানকার কণাটা কি বরাবর কাঁপে? এই বরাবর কাঁপে। স্প্রিংয়ে টেনে ছেড়ে দিলাম, তো এই বরাবর কাঁপছে। কম্পনশীল কণাগুলির কম্পনের অভিমুখ আর তরঙ্গ যাচ্ছে কোন বরাবর?
তরঙ্গ যাচ্ছে এই বরাবর। এটা পার্টিকেলের কম্পনের অভিমুখ, এটা ওয়েভের গতির অভিমুখ, পরস্পর সমান্তরাল। অর্থাৎ যে তরঙ্গের গতির অভিমুখ মাধ্যমের কণাগুলির কম্পনের অভিমুখের সঙ্গে সমান্তরাল, সেরূপ তরঙ্গকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লঙ্গিচুডিনাল ওয়েভ। লঙ্গিচুডিনাল ওয়েভ উদাহরণ যেমন শব্দ তরঙ্গ, দুই নম্বর স্প্রিংয়ে উৎপন্ন তরঙ্গ, যেমন বায়ুস্তম্ভের তরঙ্গ, ইত্যাদি। এগুলো হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ। অনুদৈর্ঘ্য তরঙ্গের স্প্রিংয়ের কথাই যদি বলি, তাহলে একটি পৃষ্ঠ শক্ত অবলম্বনে যদি আবদ্ধ করি, অন্য প্রান্ত মুক্ত প্রান্ত যদি একটু আন্দোলিত করি হালকা করে, তাহলে কি দেখব? একটা ঘনীভবন এবং তনুভবনের কম্প্রেশন এবং রেয়ারফেকশনের সঞ্চালনের মাধ্যমে তরঙ্গটা সংঘটিত হচ্ছে, তরঙ্গটা তৈরি হচ্ছে। অর্থাৎ দেখতে পাবো যে সংকোচন প্রসারণ ক্রমান্বয়ে এগিয়ে চলেছে। যেটা সংকোচন ছিল সেটা একটু পরে প্রসারণ হয়ে যাচ্ছে, যেটা প্রসারণ ছিল সেটা সংকোচন হয়ে যাচ্ছে। অর্থাৎ ঘনীভবনটা কিছুক্ষণ পরে তনুভবন, তনুভবনটাই কিছুক্ষণ পরে ঘনীভবন হয়ে যাচ্ছে, এবং তরঙ্গ মুক্ত প্রান্ত থেকে বদ্ধ প্রান্তর দিকে এগিয়ে চলেছে। ঘনীভবন কাকে বলে? যে অংশের সংকোচনের ফলে পাকগুলি কাছাকাছি চলে আসছে, ঘন হয়ে গেছে, তাকে বলা হয় ঘনীভবন। যদি নাম দিই, মনে করলাম এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, তাহলে ঘনীভবন কোনটা? ঘনীভবন ইংরেজিতে কি বলে? কম্প্রেশন। কম্প্রেস করার জন্য তৈরি হচ্ছে। কোনগুলা? এ এবং সি। আর তনুভবন প্রসারণের কারণে, যে অংশের প্রসারণ ঘটছে, প্রসারণের কারণে পাকগুলি দূরে সরে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে তনুভবন। রেয়ারফেকশন, বি এবং ডি ইত্যাদি। তো ঘনীভবন তনুভবনের মাধ্যমে তরঙ্গটি এগিয়ে চলছে। এখানে তরঙ্গ দৈর্ঘ্য বলতে একটি ঘনীভবন এবং একটি তনুভবনের মোট দৈর্ঘ্যকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। যদি এখানে বলি যে এই যে এখান থেকে ঘনীভবন আর এটুকু হচ্ছে তনুভবন, একেই বলা হচ্ছে ল্যামডা। ঘনীভবন আর তনুভবনের মোট দৈর্ঘ্যকে বলা হচ্ছে ল্যামডা। অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য সমান একটি ঘনীভবন ও একটি তনুভবনের মোট দৈর্ঘ্য, সেটাই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এই লঙ্গিচুডাল ওয়েভের বেলায় বা অনুদৈর্ঘ্য তরঙ্গের বেলায় এটা কোথায় কোথায় হতে পারে? এটা হতে পারে কঠিনেও, যেমন স্প্রিংটা কঠিন, তরলে, জলের ভিতরে। যদি বড় পাথর জলের ভিতর ফেলা হয়, তাহলে উপরিতলে শুধু না, নিচের দিকেও ভাইব্রেশনটা যায়, কম্পনটা যায়, নিচেও তরঙ্গ তৈরি হয়, এবং সেখানে এই অনুদৈর্ঘ্য তরঙ্গ উপস্থিত থাকে। তির্যক তরঙ্গ শুধুমাত্র মুক্ত পৃষ্ঠে তরলের, কিন্তু ভিতরে এই অনুদৈর্ঘ্য তরঙ্গ হয়। তাই তরলেও হতে পারে, অর্থাৎ কঠিন মাধ্যমেও হয়, তরল মাধ্যমেও হয়, এবং এই যে কথা বলছি বায়ুর মধ্যে, তাই বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গ
সেটাই হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। বায়ু মাধ্যম না করে গ্যাসীয় মাধ্যম করাটা ঠিক হবে। কঠিন তরল গ্যাসীয়, গ্যাসীয় মাধ্যমে এরূপ তরঙ্গ হয়। কঠিন মাধ্যমে, তরল মাধ্যমে, গ্যাসীয় মাধ্যমে, এতবার মাধ্যমে না লিখে কঠিন তরল গ্যাসীয় মাধ্যমে এরূপ তরঙ্গ হয় লিখলে বেশি ভালো হতো। তাছাড়াও তরঙ্গকে শক্তি সঞ্চালনের দিক বিচার করে 3 ভাগে ভাগ করা যায়। আমরা জানি তরঙ্গ মানে শক্তি সঞ্চালন করার একটা পদ্ধতি বা ধরন বা কৌশল। তাই শক্তি সঞ্চালিত করে তরঙ্গ, শক্তিকে কত দিকে সঞ্চালিত করে, কত মাত্রায়, তার বিচারে তরঙ্গকে 3 ভাগে ভাগ করা যায়। 1 ডাইমেনশনাল ওয়েভ, 2 ডাইমেনশনাল ওয়েভ এবং 3 ডাইমেনশনাল ওয়েভ। একমাত্রিক তরঙ্গ, দ্বিমাত্রিক তরঙ্গ এবং 3 মাত্রিক তরঙ্গ বা ত্রিমাত্রিক তরঙ্গ। 3 মাত্রিকের চাইতে ত্রিমাত্রিক শব্দটা শুনতে ভালো। একমাত্রিক তরঙ্গ একটা স্প্রিংয়ের তরঙ্গ, একই অভিমুখে তরঙ্গের শক্তি সঞ্চালিত হচ্ছে, বা একটা টান টান করা তারের তরঙ্গের শক্তি একদিকে সঞ্চালিত হচ্ছে। তাহলে কি হবে? স্প্রিংয়ের উৎপন্ন তরঙ্গ, তারের তরঙ্গ, দ্বিমাত্রিক তরঙ্গ। পুকুরে যখন একটা শান্তশিষ্ট স্থির জলে, ভদ্র জলতলে যখন একটা ঢিল ফেলে ডিস্টার্ব করা হলো, ডিস্টার্বটা চারদিকে ছড়িয়ে পড়ছে, একটা তলের উপরে ছড়িয়ে পড়ছে বৃত্তাকারে, তাই স্থির স্থির কেন বলবো, যখন তরঙ্গ তৈরি হচ্ছে তখন আর স্থির থাকছে না। জলতলের বৃত্তাকার তরঙ্গ, জলতলের পৃষ্ঠে উৎপন্ন বৃত্তাকার তরঙ্গ বা তরঙ্গ বললেও হবে। দ্বিমাত্রিক তলে ছড়িয়ে পড়ছে। আর ত্রিমাত্রিক, একটা বাল্ব জ্বালিয়ে দিয়েছি, আলোটা চারদিকে ছড়িয়ে পড়ছে, মোমবাতি জ্বালিয়েছি, আলোটা চারদিকে ছড়িয়ে পড়ছে, আমি কথা বলছি চারদিকে ছড়িয়ে পড়ছে। তাই শব্দ তরঙ্গ, আলোক তরঙ্গ, এগুলো হচ্ছে ত্রিমাত্রিক তরঙ্গ। তো এইভাবে তরঙ্গকে বিভিন্ন বিচারে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, অথবা তরঙ্গ গতির সীমার বিচারে। বিচারে তরঙ্গ 2 প্রকার। কি কি? 1 নম্বর হচ্ছে চলতরঙ্গ বা প্রগামী তরঙ্গ, প্রোগ্রেসিভ ওয়েভ। আর 2 নম্বর হচ্ছে স্থাণু তরঙ্গ। কি তরঙ্গ? স্থাণু তরঙ্গ বা স্টেশনারি ওয়েভ। মাধ্যমের একই জায়গায় স্থির থাকে, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে চলতে থাকে না, এরূপ তরঙ্গকে বলে স্থাণু তরঙ্গ। পরবর্তীতে আমরা আলোচনা করব। আর চলতরঙ্গ সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে চলতরঙ্গ গতিশীল হওয়ায় মাধ্যম দিয়ে এগিয়ে চলে এবং অবমন্দন না ঘটলে
সমান বিস্তার নিয়ে অসীম দূরত্ব পর্যন্ত এগিয়ে যেতে থাকে, সেটা হচ্ছে চলতরঙ্গ। এগিয়ে চলতে থাকে। অ্যাকচুয়ালি তরঙ্গ মাধ্যমে একটি কণার কম্পনের মাধ্যমে তৈরি হয় না, অসংখ্য কণার সম্মিলিত কম্পনের ফলে অ্যাকচুয়ালি প্রত্যেকটা কণা সরল দোলগতিতে কম্পিত হয়। আমাদের যা তরঙ্গের সিলেবাস রয়েছে যে মাধ্যমের কণাগুলির সরল দোলগতিতে কম্পনের ফলে, সম্মিলিতভাবে সরল দোলগতিতে কম্পনের ফলে তরঙ্গ মাধ্যম দিয়ে এগিয়ে চলে। তো প্রত্যেকটি কণার দশা সমান হয় না, নির্দিষ্ট দূরত্ব অন্তর অন্তর দশা ফিরে আসে। এবার তরঙ্গ বিষয়ক কয়েকটি ভৌত রাশির পরিচয় আমরা জানব বা সংজ্ঞা জানব। যে দশা, তরঙ্গের দশা বা ফেজ বলতে আমরা কি বুঝি? একটা তরঙ্গের পূর্ণ পরিচয় জানতে গেলে দশা জানা দরকার। দশার মাধ্যমে একটি তরঙ্গের বেগ, ত্বরণ, তরঙ্গের বিভিন্ন অবস্থা, শক্তি সমস্ত কিছু জানা যায়, যার মাধ্যমে সেটিকে বলা হচ্ছে দশা। আমরা পরবর্তীতে জানবো যে একটি চলতরঙ্গের সমীকরণ y = a sin ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস মাইনাস ফাই এরকম ধরা যায়, আসছে এই সমীকরণ তৈরিতে, যেখানে এই অংশটিকে বলা হচ্ছে দশা। মূলবিন্দুতে মানে এক্স যখন 0, প্রারম্ভিক মানে টি যখন 0, তখনকার দশাটা হচ্ছে ফাই। এক্স যদি 0, টি যদি 0 করি তাহলে প্রারম্ভিক দশা হয় ফাই। মূলবিন্দুতে প্রারম্ভিক দশা ফাই, সেই দশা 0 হলে এই টার্মটি থাকবে না। প্রারম্ভিক মূলবিন্দুতে দশা যদি 0 হয় তাহলে এটুকুই হচ্ছে চলতরঙ্গের সমীকরণ, এটিকে বলা হচ্ছে ফেজ। পূর্ণ তরঙ্গ, তরঙ্গের দুটি সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী যে তরঙ্গ, এইখান থেকে এইখান সমদশা, এই তরঙ্গটা হচ্ছে একটা পূর্ণ তরঙ্গ বা কম্পনশীল কণার একটি কম্পনের ফলে যতটা যে তরঙ্গ তৈরি হয় তাকে বলা হয় পূর্ণ তরঙ্গ। এটা পূর্ণ তরঙ্গ। অথবা যদি মনে করি যে নিচ থেকে উপরে উঠছে, তাহলে এখানে যখন উপরে উঠবে নিচ থেকে, এই তরঙ্গটা হচ্ছে পূর্ণ তরঙ্গ। এটুকুন হচ্ছে পূর্ণ তরঙ্গ বা এটুকুন হচ্ছে পূর্ণ তরঙ্গ। সমদশা সম্পন্ন দুটি কণার মধ্যবর্তী যে তরঙ্গ, সেটাই হচ্ছে পূর্ণ তরঙ্গ। তরঙ্গ দৈর্ঘ্য, পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্যকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, বা সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী যে দূরত্ব তাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। অথবা অনুদৈর্ঘ্য তরঙ্গের বেলায় একটা ঘনীভবন এবং তনুভবনের যে মোট দৈর্ঘ্য, সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, ওয়েভলেন্থ। অথবা একটা তির্যক তরঙ্গের পরপর দুটি তরঙ্গ শীর্ষ বা পরপর দুটি তরঙ্গপাদের মধ্যবর্তী যে দূরত্ব, এখানে যদি বলি তাহলে এই যে তরঙ্গপাদ, এই যে তরঙ্গপাদ, এটা হচ্ছে ল্যামডা। অথবা এটার মাঝখানে নিলাম, তাহলে এটার মাঝখানে নেব, নামার সময় মাঝখানে, এটা নামার সময় মাঝখানে, এটা হচ্ছে ল্যামডা। সমদশা সম্পন্ন পরপর দুটি কণার মধ্যবর্তী দৈর্ঘ্যকে বলা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। পর্যায়কাল, একটি পূর্ণ তরঙ্গ তৈরি করতে গেলে যে সময় লাগে সেটি হচ্ছে পর্যায়কাল। পর্যায়কাল, একটি পূর্ণ তরঙ্গ তৈরি করতে যে সময় লাগে সেটি হচ্ছে পর্যায়কাল। অথবা সমদশা সম্পন্ন দুটি কণার মধ্যবর্তী দূরত্ব অতিক্রম করতে তরঙ্গের যে সময় লাগে, একই ভাষা, মিনিং একই দাঁড়াচ্ছে, যে সমদশা সম্পন্ন দুটি কণার মধ্যবর্তী দূরত্ব অতিক্রম করতে তরঙ্গের যে সময় লাগে সেটি হচ্ছে পর্যায়কাল টি। কম্পাঙ্ক, তরঙ্গ সৃষ্টিকারী কম্পনশীল কণা, যে কণাটা তরঙ্গ তৈরি করছে, 1 সেকেন্ডে যতগুলি পূর্ণ তরঙ্গ তৈরি করতে পারে, 1 সেকেন্ডে যতগুলি পূর্ণ তরঙ্গ তৈরি করতে পারে সেটি হচ্ছে কম্পাঙ্ক। সবসময় মনে রাখবো এই দুটোর মধ্যে সম্পর্ক হচ্ছে n = 1/t। টি সেকেন্ডে একটি কম্পাঙ্ক, একটি তরঙ্গ তৈরি করে, পূর্ণ তরঙ্গ।
তাহলে টি সেকেন্ডে তরঙ্গ তৈরি করে একটি, অতএব 1 সেকেন্ডে তরঙ্গ তৈরি করে 1/t এতটি পূর্ণ তরঙ্গ তৈরি করে 1 সেকেন্ডে। তো যতগুলো 1 সেকেন্ডে পূর্ণ তরঙ্গ তৈরি করে সেটি হচ্ছে কম্পাঙ্ক, তাই n = 1/t বা t = 1/n উল্টো করে লিখলে। তরঙ্গের বিস্তার, তরঙ্গ সৃষ্টিকারী কম্পনশীল কণা সাম্য অবস্থান থেকে যে কোনো দিকে সর্বাধিক যে সরণ অতিক্রম করে সর্বোচ্চ সরণের মানকে বলা হয় বিস্তার বা অ্যামপ্লিচিউড। তরঙ্গমুখ, তরঙ্গের সমদশা সম্পন্ন কণাগুলির সঞ্চার পথকে, পুকুরে যখন ঢিল ফেললাম, ঢিলটা তরঙ্গটা আস্তে আস্তে ছড়াচ্ছে, এই যে বৃত্তাকার যে কণাগুলি যারা একই দশায় রয়েছে তাকে বলা হচ্ছে তরঙ্গমুখ, ওয়েভ ফ্রন্ট। এটা সমতল হতে পারে, বক্রতল হতে পারে, একরেখীয় বেলায় সমতল হয়, গোলীয় তল হতে পারে। গোলীয় তল বলতে লাইটের তল, গোলীয় তল। তো এরকম তরঙ্গমুখ হতে পারে, অর্থাৎ সমদশা সম্পন্ন কণাগুলির সঞ্চার পথকে, সমদশা সম্পন্ন কণাগুলির সঞ্চার পথকে তরঙ্গমুখ বলে। পুকুরে যখন ঢিল ফেলা হলো, এরকম তরঙ্গটা আস্তে আস্তে চারদিকে ছড়িয়ে পড়ছে, শক্তি সঞ্চালন করছে, তাই এটা একটা তরঙ্গমুখ, এটা একটা তরঙ্গমুখ, এটা একটা তরঙ্গমুখ, এগুলো হচ্ছে তরঙ্গমুখ। এরপরে কৌণিক তরঙ্গ সংখ্যা। কৌণিক তরঙ্গ সংখ্যা বলতে বোঝায় একটি তরঙ্গ দৈর্ঘ্য, একটি তরঙ্গের দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা। একটি তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা। তাহলে একক দৈর্ঘ্যে কয়টি তরঙ্গ থাকবে? ল্যামডা দৈর্ঘ্য মানে একটি তরঙ্গ, অতএব একক দৈর্ঘ্য মানে 1/λ। তাহলে একক দৈর্ঘ্যে তরঙ্গ সংখ্যা, পূর্ণ তরঙ্গ সংখ্যা হচ্ছে 1/λ। কি বললাম? একক দৈর্ঘ্যে পূর্ণ তরঙ্গ সংখ্যা হচ্ছে 1/λ। ল্যামডা দৈর্ঘ্যে একটি পূর্ণ তরঙ্গ থাকে, অতএব একক দৈর্ঘ্যে 1/λ সংখ্যক পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য থাকে একক দৈর্ঘ্যে। একে যদি 2π দিয়ে গুণ করি, 2π দিয়ে যদি 1/λ-কে গুণ করি, তাহলে 2π/λ হয়। একে কৌণিক তরঙ্গ সংখ্যা বলে, বা বলা হয় ওয়েভ নাম্বার, অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার, যেটাকে কে দিয়ে চিহ্নিত করি। মনে রাখতে হবে k = 2π/λ। k = 2π/λ। আবার আমরা জানি যে ওমেগা = 2π/t। অতএব ω/k যদি করি তাহলে 2π/t, আর k এর মান হচ্ছে 2π/λ, নিচে 2π/λ, নিচে 2π/λ, ভাগ করলে উল্টে যাবে λ/2π। 2π কাটছে, λ/t, λ/t, ল্যামডা বলতে দূরত্ব, টি বলতে পর্যায়কাল। একক এক পর্যায়কালে যতটা দূরত্ব যায়, দ্যাট ইজ নাথিং ওয়েভ ভেলোসিটি ভি। তাই λ/t হচ্ছে ভি, ω/k = তরঙ্গের গতিবেগ। মনে রাখতে হবে তরঙ্গ গতিতে দুই রকম ভেলোসিটি রয়েছে, একটা কম্পনের গতিবেগ, কণার কম্পনের গতিবেগ। কণা কিন্তু স্থানচ্যুত হয়ে চলে যাচ্ছে না, সাম্য অবস্থান থেকে টু অ্যান্ড ফ্রো মোশন করছে, শুধুমাত্র সিম্পল হারমোনিক মোশন করছে। তরঙ্গের কম্পনশীল কণার যে গতিবেগ, তার ম্যাগনিচিউড পাল্টাপাল্টি করে। যেহেতু সরল দোলগতি, সরল দোলগতির কণাগুলির গতিবেগ সাম্য অবস্থানে সর্বাধিক আর প্রান্তিক অবস্থানে শূন্য সর্বনিম্ন, তাই কণাগুলার কম্পনের গতিবেগ রয়েছে। আবার তরঙ্গ ছুটে যাচ্ছে মাধ্যম দিয়ে, তাই তরঙ্গের গতিবেগ রয়েছে। তরঙ্গের গতিবেগ স্থির, কিন্তু কণাগুলির কম্পনের গতিবেগ পরিবর্তনশীল।
কণাগুলির কম্পনের গতিবেগ রয়েছে, কিন্তু তারা মাধ্যম দিয়ে সরে যায় না, তাদের সঞ্চালন হয় না। একটি সাম্য অবস্থানকে কেন্দ্র করে তারা টু অ্যান্ড ফ্রো মোশন করে শুধুমাত্র। আমরা ভি ইজুকাল টু এন ল্যামডা জানবো। ভি ইজুকাল টু এন ল্যামডা কী করে বার করব? তরঙ্গ বেগ, ক্যাপিটাল ভিটা মনে করব তরঙ্গের বেগ, তরঙ্গ বেগ ইজুকাল টু এন ল্যামডা। ভি হচ্ছে একক সময়ে তরঙ্গ যত দূর যায়। তাহলে এন কি কম্পাঙ্ক, কম্পাঙ্ক মানে হচ্ছে 1 সেকেন্ডে বা একক সময়ে কম্পন। এন হচ্ছে কম্পাঙ্ক, 1 সেকেন্ডে উৎপন্ন পূর্ণ তরঙ্গ সংখ্যা। এটাতে বলবে 1 সেকেন্ডে উৎপন্ন পূর্ণ তরঙ্গ সংখ্যা। ল্যামডা একটি পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য। আর ভি, ভি হচ্ছে 1 সেকেন্ডে তরঙ্গের দূরত্ব, যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে, তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব। তাহলে এন সংখ্যক পূর্ণ তরঙ্গ তৈরি করেছে 1 সেকেন্ডে, তাতে ভি পরিমাণ গেছে। তাহলে এক একটা পূর্ণ তরঙ্গে ভি বাই এন এই পরিমাণ দৈর্ঘ্য। কি বললাম? এন সংখ্যক পূর্ণ তরঙ্গ তৈরি করেছে 1 সেকেন্ডে, তাতে তরঙ্গটা ভি পরিমাণ গেছে। 1 সেকেন্ডে ভি পরিমাণ গেছে, সেটাই তো গতিবেগ। 1 সেকেন্ডে ভি পরিমাণ গেছে কার জন্য? এন সংখ্যক পূর্ণ তরঙ্গ সৃষ্টির জন্য। তাহলে এন সংখ্যক পূর্ণ তরঙ্গের মোট দৈর্ঘ্য হচ্ছে ভি। তাহলে এন দিয়ে যদি ভিকে ভাগ করি, তাহলে এক একটি পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য পাবো, দ্যাট ইজ ইকুয়ালস টু তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, বা ভি ইজ ইকুয়াল টু এল ল্যামডা। অথবা এত জটিল করে না ভেবে আমরা এভাবেও ভাবতে পারি যে সেকেন্ডে এন সংখ্যক পূর্ণ তরঙ্গ তৈরি করছে, দ্যাট ইজ দ্য ফ্রিকোয়েন্সি। এন সংখ্যক পূর্ণ তরঙ্গ তৈরি করছে সেকেন্ডে, এন সংখ্যক পূর্ণ তরঙ্গ, এক একটা পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা। তাহলে এন সংখ্যক পূর্ণ তরঙ্গের মোট দৈর্ঘ্য এন ল্যামডা। এই কাণ্ডকীর্তি কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে। তাহলে এই পরিমাণ তরঙ্গ তৈরি হচ্ছে 1 সেকেন্ডে। যে পরিমাণ দৈর্ঘ্যের তরঙ্গ তৈরি হবে সেটা হচ্ছে তার গতিবেগ। তাই ভি ইজ ইকুয়াল টু এন ল্যামডা এখান থেকেও আমরা ভাবতে পারি। তরঙ্গের সমীকরণে ওয়াই একটা ভৌত রাশি, যেটা ডিস্টারবেন্স, আন্দোলন। একটা দড়িকে বেঁধে যদি ঝাঁকুনি দিই, তাহলে ডিস্টারবেন্সটা কি? কণার সরণ, সাম্য অবস্থান থেকে সরণ। আমি কথা বলছি, তরঙ্গ যাচ্ছে, এখানে ডিস্টারবেন্সটা কি? বায়ুর যে স্তর রয়েছে তাদের সংকোচন প্রসারণ হচ্ছে ডিস্টারবেন্সটা। প্রথমে ইকুয়াল ডিস্টেন্সে এই স্তরগুলি রয়েছে, আমার শব্দ শক্তির কারণে সেগুলো সংকোচন প্রসারণ হচ্ছে। অর্থাৎ ঘনত্বটা হচ্ছে ডিস্টারবেন্স, ঘনত্বের পরিবর্তন হচ্ছে, বা বলতে পারি প্রেসারের পরিবর্তন হচ্ছে। তাই ডিস্টারবেন্স বিভিন্ন রকম হতে পারে। কম্পনশীল কণার সরণ, মাধ্যমের ঘনত্ব, মাধ্যমের চাপ, অথবা ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ডের ভেরিয়েশনও হতে পারে। তাই যদি বলি ডিস্টারবেন্স কী কী হয়, মানে আন্দোলন, তার থেকে ভালোবাসা ডিস্টারবেন্স। কিসের কিসের আন্দোলন হয় তরঙ্গের মধ্যে? 1 নম্বর সরণ, ডিসপ্লেসমেন্ট। 2 নম্বর চাপ। 3 নম্বর ঘনত্ব মাধ্যমের, এগুলো ডিস্টার্ব হতে পারে। 4 নম্বর ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তন হতে পারে। এগুলো হচ্ছে ডিস্টারবেন্স। তো তরঙ্গের সাধারণ সমীকরণ তৈরি করার বেলায় আমরা সরণকে ধরে নেব, কারণ চোখে দেখা যায়, এবং একটা দড়ি কাঁপাচ্ছি বা পুকুরে ঢিল ফেলছি, তো সরণটা বোঝা যায়।
এবং হিসাবের সুবিধার জন্য সরণ ডিস্টারবেন্সকে, সরণের পরিবর্তনকে আমরা মাথায় রেখে তরঙ্গের সাধারণ সমীকরণ নির্ণয় করব। তাহলে প্রথমেই বলবো যে একটা তরঙ্গ যদি বলি, এই বরাবর কম্পিত হচ্ছে কণাগুলি, আর এইদিকে এক্স অক্ষ বরাবর তরঙ্গের গতির অভিমুখ, এটা মনে করলাম শূন্য ও বিন্দু, মূলবিন্দু। তো তরঙ্গ মানে অসংখ্য কণার সম্মিলিত সরল দোলন। সরল দোলগতিতে যদি কম্পিত হয় তাহলে কণাগুলির সমবেত বা সম্মিলিত কম্পনের ফলে যে আন্দোলন তৈরি হয়, যেটা মাধ্যম দিয়ে এগিয়ে চলে, ডিস্টারবেন্সটা এগিয়ে চলছে, সেটাই হচ্ছে তরঙ্গ। তো যদি মনে করলাম তরঙ্গের এখানে একটু দড়ি দিয়ে ঝাঁকুনি দিই, তো সরণটা যদি পরিবর্তন হয়, এখানকার সরণ কখনো উপরে কখনো নিচে, প্রত্যেকটা কণার সরণ উপরে নিচে, কিন্তু প্রত্যেকটা কণার সমপরিমাণ সরণ সব সময় হয় না। কণাগুলো আন্দোলিত হচ্ছে। একটা যদি পিকচার নিই যে এই মুহূর্তে যে অবস্থায় রয়েছে প্রত্যেকটি কণা, তাকে স্থিরভাবে একটা ছবি তুলে নিলাম, তাহলে তাতেও আমরা দেখতে পাবো এখানকার কণাটির সরণ সর্বাধিক, এখানকার কণাটির সরণ সর্বনিম্ন, এখানকার কণাটির সরণ সর্বাধিক, এটা সর্বনিম্ন, এটা মাঝারি, ইত্যাদি ইত্যাদি। প্রতিটা কণার সরণ একটা নির্দিষ্ট মুহূর্তে সমান না। আর যদি চলমান অবস্থায় থাকে, তরঙ্গের গতিশীল বজায় রেখে যদি দেখি, তাহলে একটি কণার সরণও সবসময় নির্দিষ্ট নয়। তাই যদি একটা ডিস্টারবেন্স মনে করলাম ওয়াই, ধরি আন্দোলনটি সরণ ওয়াই, তো অতএব মূলবিন্দুতে যে কণাটি সরল দোলগতি সম্পন্ন করছে, মূলবিন্দুতে ও কণাটির সরল দোলগতির সমীকরণ y = a sin ওমেগা টি প্লাস ফাই। প্রত্যেকটি কণা সরল দোলগতিতে কম্পিত হচ্ছে, এখান থেকে তরঙ্গটা এই অভিমুখে যাচ্ছে। তরঙ্গের গতির অভিমুখ বরাবর কণাগুলির দশা পূর্বের চাইতে পিছিয়ে থাকে। এবার কি ভাষা? প্রথমে তো কম্পনটা এখানে শুরু হয়েছিল, এখানে ঝাঁকুনি দিচ্ছিলাম, তারপরে তো ঝাঁকুনিটা আস্তে আস্তে এদিকে সঞ্চালিত হচ্ছে। তাহলে এটা যে সময়ে ঝাঁকুনি হয়েছে, যে সময় এটার সরণ, যে সময় এটার তরঙ্গ তৈরি হওয়া শুরু হলো, এটার সরণ পরিবর্তন হলো, তার কিছু সময় পরে এদের সরণ পরিবর্তন হয়েছে, কারণ এদিক থেকে তরঙ্গটা আস্তে আস্তে এদিকে সঞ্চালিত হচ্ছে। তো এই যে সমীকরণটা লিখলাম, এটা ও বিন্দুতে যে তরঙ্গ কণাটি রয়েছে তার, সেটি সরল দোলগতি সম্পন্ন করছে, তার সমীকরণ। আমরা জানি যে একটি কণার সিম্পল হারমোনিক মোশন, এটা সিম্পল হারমোনিক মোশনের সমীকরণ, তরঙ্গের সমীকরণ না। তরঙ্গের সমীকরণ কোনটা? এমন একটা সমীকরণ যে সমীকরণ প্রত্যেকটা কণাই মানবে, যে সমীকরণটি প্রত্যেকটি কণার প্রতিটা মুহূর্তের সমীকরণ, একটা জেনারেল সমীকরণ। আমরা বলতে পারি যে এই কণাটির সরণের ফর্মুলা কি? সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে সরণ পরিবর্তন হচ্ছে। একটি কণার সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে সরণ পরিবর্তন হচ্ছে, তাহলে ফাংশন অফ টি অবশ্যই হবে, সরণটা ফাংশন অফ টি অবশ্যই হবে। কণা তো অসংখ্য রয়েছে, এই কণার টি টাইমে যা সরণ, এই কণার টি টাইমে সরণ সমান না,
তাই সরণটা শুধু টি এর ফাংশন না, কার ফাংশন, এখান থেকে কত দূরে আছে কোন কণাটার। তাই এই যে এখান থেকে মনে করলাম এক্স দূরত্বে রয়েছে, তাই এক্সেরও অপেক্ষক হচ্ছে সরণ। অর্থাৎ তরঙ্গের মধ্যে অসংখ্য কণা রয়েছে, প্রত্যেকটি কণা সরল দোলগতিতে দুলছে। একটা জেনারেল কণার, একটা সাধারণ কণার সরণের রাশিমালা কি হবে? কণাটি কোন সময়ে তার সরণ নির্ণয় করব, কারণ সময়ের সঙ্গে তো সেটা কাঁপছে, তাহলে সময়টা ইম্পর্টেন্ট। কোন সময়ে, কখনো উপরে থাকে কখনো নিচে থাকে, কোন সময়ে, তাই টি এর ফাংশন। কোন কণা, এই কণা না ওই কণা, তার মানে সাম্যাবস্থান থেকে কত দূরের কণা, তাই এক্সের উপর ডিপেন্ড করে। তাই সরণ, কোনো একটি কণার সরণ টাইমের উপর ডিপেন্ড করে এবং মূলবিন্দু থেকে তার দূরত্বের উপর নির্ভর করে। অর্থাৎ এই কণার সরণ আর এই কণার সরণ একই সময়ে সমান হবে না। সময়ের উপরে যেমন ডিপেন্ড করবে, তেমনি মূলবিন্দু থেকে কত দূরে রয়েছে তার উপরেও নির্ভর করবে। অর্থাৎ y ইজ ইকুয়াল টু ফাংশন অফ টি অ্যান্ড এক্স। তা যদি কোনো একটা তরঙ্গ, কোনো একটা সমীকরণ যে y ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স এবং টাইম, এরকম যদি কোনো একটা সমীকরণ থাকে, তাহলে কি সেটা তরঙ্গের সমীকরণ? তরঙ্গের সমীকরণে অবশ্যই ফাংশন অফ এক্স অ্যান্ড টি হবে, কিন্তু সমস্ত এক্স অ্যান্ড টি ফাংশনের যে সমীকরণ আছে সবাই তরঙ্গের সমীকরণ না। এক্স এবং টি এর মনে করলাম যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস টি স্কোয়ার, এটাও তো এক্স এবং টি এর সমীকরণ। এটা কি তরঙ্গের সমীকরণ? বলছেন না, কিছু শর্ত আছে। কি শর্ত আছে? প্রথম শর্ত হচ্ছে যে ডেল্টা টু ওয়াই বাই ডেল্টা টি স্কোয়ার ইকুয়ালস টু ভি স্কোয়ার ডেল্টা টু ওয়াই বাই ডেল এক্স স্কোয়ার। এই সমীকরণটি মানতে হবে। এই সমীকরণটি যদি এটাকে মেনে চলে, পার্সিয়াল ডিফারেন্সিয়েশন ডেরিভেটিভ ডেল্টা টু ওয়াই বাই ডিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ডেল্টা টু ওয়াই ডেল এক্স স্কোয়ার, যেখানে ভি স্কোয়ার নট ইকুয়ালস টু 0, এগুলো হচ্ছে শর্ত। এক্স এবং টি সমন্বিত যে সমীকরণগুলি রয়েছে তারা যদি এই সমীকরণ মেনে চলে এবং ওয়াই সকল এক্স এবং টি এর জন্য ডিফাইন্ড, তাহলেই সমীকরণটি হবে তরঙ্গের সমীকরণ। তাই তরঙ্গের সমীকরণে অবশ্যই এক্স এবং টি এর ফাংশন হবে ডিস্টারবেন্সটি, কিন্তু ডিস্টারবেন্সটি এই ফর্মুলা মেনে চলবে এবং সকল এক্স এবং টি এর মানের জন্য। কারণ এখানে যতগুলো এক্স রয়েছে, অনেকগুলো এক্স রয়েছে, অসংখ্য বিন্দুর অসংখ্য এক্স, প্রত্যেকটা এক্সের জন্য সমীকরণটা ডিফাইন্ড হতে হবে ওয়াইয়ের মানটা, অসীম হলে হবে না। প্রত্যেকটা মুহূর্তের জন্য, মানে টি এর সকল মানের জন্য ডিফাইন্ড হতে হবে, তবেই সেটা তরঙ্গ হবে। এবং পরে আমরা জানব, কি জানব, যে তরঙ্গের ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু টি এর সহগ ডিভাইডেড বাই এক্স এর সহগ হতে হবে। এগুলো হচ্ছে ক্রাইটেরিয়া। তো ওগুলো আমরা পরে যাচ্ছি। এখান থেকে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা যদি আমরা সমাধান করি, তাহলে দেখতে পাবো যে তরঙ্গের অরিজিনাল সমীকরণ y ইজ ইকুয়াল টু ফাংশন অফ এ এক্স প্লাস মাইনাস বিটি, টি এবং এক্সের এক ঘাতের সমীকরণ হতে হবে, তবেই তরঙ্গের সমীকরণ হয়। এরকম একটা সমীকরণ হতে হবে। তো যাই হোক, আমরা তরঙ্গের সাধারণ সমীকরণ বা চলতরঙ্গের বলতে পারি, নিখুঁত করে বললে চলতরঙ্গের সাধারণ সমীকরণ আমরা নির্ণয় করতে যাচ্ছি। তো এই বিন্দুর সমীকরণ নির্ণয় করলাম, যেহেতু সরল দোলগতিতে দুলছে প্রত্যেকটা বিন্দু, তো মূলবিন্দুতে এক্স থাকবে না, এক্স ইজ ইকুয়াল টু 0। তো সেইখানে আমরা চলতরঙ্গে সেই বিন্দুটার সরল দোলগতির সমীকরণ নির্ণয় করেছি। এবার তরঙ্গ যদি বাম দিক থেকে ডান দিকে যায়, বাম দিক থেকে ডান দিকে যায়, ডান দিকের কণাগুলির দশা
বাম দিকের কণার দশার চাইতে পিছিয়ে থাকবে। তার মানে ডান দিকে পরে আন্দোলন শুরু হচ্ছে, ডান দিকে পরে ডিস্টারবেন্স শুরু হচ্ছে, বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, ডান দিক পরে টের পাচ্ছে। পি বিন্দুতে একটা জেনারেল পয়েন্ট, এটা হচ্ছে সরল দোলগতির সমীকরণ, একটি কণার তরঙ্গের সমীকরণ না, তরঙ্গের সমীকরণ হবে সেটি যেটি প্রত্যেকটি কণা মানবে প্রত্যেকটা মুহূর্তের জন্য। তাই সেরকম একটা জেনারেল সাধারণ বিন্দু নিলাম পি, যেটা ও থেকে এক্স দূরত্বে রয়েছে, ও থেকে এক্স দূরত্বে রয়েছে। তাই তরঙ্গটা যখন এখানে শুরু হলো, এটার টাইম যদি টি হয়, এটার টাইম তখন মনে করলাম টি ড্যাশ। তাহলে টি ড্যাশটা পিছিয়ে থাকবে কতক্ষণ? ধরি মূলবিন্দু থেকে এক্স দূরে, মূলবিন্দু থেকে এক্স দূরে একটি কম্পনশীল বিন্দু পি নেওয়া হলো। ও থেকে পিতে তরঙ্গ পৌঁছাতে সময় লাগে কত? মোট দূরত্ব এক্স, তরঙ্গের গতি ভি, এত। তরঙ্গের গতিবেগ হচ্ছে ক্যাপিটাল ভি, ভি তরঙ্গের গতিবেগ। তাহলে যদি মূলবিন্দু থেকে এক্স দূরত্বে থাকে পি পয়েন্টটা, তাহলে এখানে তরঙ্গ শুরু হয়ে গেল বা তরঙ্গ তৈরি করা শুরু হলো, এইখানে পৌঁছাতে কত সময় লাগবে? এক্স বাই ভি। তাহলে এক্স বাই ভি এই টাইমটা পরে এই কোণাটি আন্দোলন শুরু হবে। তাই কোনো একটা মুহূর্তে এর বয়স যদি হয় টি, এর বয়স তখন হবে, আন্দোলনের বয়স এর হবে টি মাইনাস এক্স বাই ভি। এ পরে জন্ম নিচ্ছে, এর আন্দোলন পরে জন্ম নিবে, যে তার বয়স কম হবে। তাই যে কোনো মুহূর্তে আমার বয়স যত, আমার ছেলের বয়স কত হবে? যত বছর পরে জন্ম নিচ্ছে সেটা মাইনাস করব আমার বয়স থেকে। ঠিক সেরকম এই পি বিন্দুর টাইম, এর টাইম থেকে এক্স বাই ভি বিয়োগ করতে হবে। অতএব পি বিন্দু একটা জেনারেল বিন্দু, পি বিন্দুর গতির সমীকরণ y ইকুয়াল টু কী হবে? এ সাইন ওমেগা টি ড্যাশ হয়ে যাবে প্লাস ফাই। টি হবে না, টি ড্যাশ প্লাস ফাই হবে। এবার টি ড্যাশ কী হবে? আমরা জানি যে টি ড্যাশ ইকুয়াল টু টি মাইনাস এক্স বাই ভি। এক্স বাই ভি টাইম পিছিয়ে থাকবে। টি ড্যাশ ইকুয়াল টু টি মাইনাস এক্স বাই ভি। এখানে একটা পয়েন্ট লেখা বাদ পড়ে গেল। পি বিন্দুর সময় এক্স বাই ভি পিছিয়ে থাকবে টি সময় থেকে, বা ও বিন্দুর সময় টি থেকে। তাহলে পি বিন্দুর গতি সমীকরণ y ইকুয়াল টু এ সাইন ওমেগা টি ড্যাশ প্লাস ফাই। এবার টি ড্যাশের মান বসাবো আমরা। এ সাইন ওমেগা টি ড্যাশের মান টি মাইনাস এক্স বাই ভি প্লাস ফাই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস ওমেগা বাই ভি ইন্টু এক্স প্লাস ফাই। ফাই বলতে ইপক, মূলবিন্দুতে প্রারম্ভিক দশা হচ্ছে ফাই। সেটা যদি শূন্য হয়ে যায়, মূলবিন্দুতে প্রারম্ভিক দশা ফাই যদি শূন্য হয়ে যায়, মূলবিন্দুতে প্রারম্ভিক দশা ফাই যদি শূন্য হয়ে যায়, তাহলে সমীকরণটা দাঁড়ায় y ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস ওমেগা বাই ভি ইন্টু এক্স। আর যদি মূলবিন্দুতে প্রারম্ভিক দশা থাকে, প্লাস হয় বা মাইনাস হয়, তাহলে প্লাস মাইনাস ফাই লেখা যায়। তো এই সমীকরণটা পি বিন্দুর সরণের সমীকরণ। পি কোন বিন্দু? একটা জেনারেল বিন্দু, এটাও হতে পারে, এটাও হতে পারে। এক্স পরিবর্তন হবে, টি ড্যাশ পরিবর্তন হবে। তো এটা হচ্ছে জেনারেল যে কোনো বিন্দুর সরণের সমীকরণ, যেখানে টিও আছে, এক্সও আছে, ফাংশন অফ এক্স এন্ড টি। তাই এটা হচ্ছে চলতরঙ্গের সমীকরণ। এটা কিসের সমীকরণ?
চল তরঙ্গের সমীকরণ এ সাইন ওমেগাকে বাইরে কমন নিতে পারি, তাহলে টি মাইনাস এক্স বাই ভি হবে। ওমেগা যদি বাইরে কমন নিই, অর্থাৎ এর বিভিন্ন রূপ রয়েছে। ওমেগা বলতে 2π/t, ওমেগা বলতে 2π/t ইন্টু ভি ইন্টু এক্স ইজুকাল টু এ সাইন ওমেগা টি। টিভি ইজুকাল টু হোয়াট? ভি বলতে তরঙ্গের গতিবেগ, টি বলতে পর্যায়কাল। এক টাইম পিরিয়ডে তরঙ্গ কতটা যায়, সময় আর গতিবেগ দিয়ে গুণ করলে কি পাওয়া যায়? দূরত্ব। তো টি হচ্ছে সময়, পর্যায়কাল, ভি হচ্ছে গতিবেগ। তো এক পর্যায়কালকে গতিবেগ দিয়ে গুণ করলে কি পাওয়া যাবে? এক পর্যায়কালে তরঙ্গ কতটা যায়? ল্যামডা পরিমাণ। এক পর্যায়কালে ল্যামডা পরিমাণ যায়, তাই টি ইন্টু ভি ইজুকাল টু ল্যামডা, 2π/λ ইন্টু এক্স। বোঝা গেল না কি বললাম? এক পর্যায়কাল সময় গতিবেগ দিয়ে গুণ করলে ওই সময়ে যায় তরঙ্গ দৈর্ঘ্য পরিমাণ, তাই টি ইন্টু ভি ইজুকাল টু ল্যামডা। আর 2π/λ মানে হচ্ছে কে, 2π/λ মানে হচ্ছে কে, তাই এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, এটা হচ্ছে চল তরঙ্গের সমীকরণ। কিসের সমীকরণ? চল তরঙ্গের। মনে রাখতে হবে যে এখানকার চিহ্ন আর এখানকার চিহ্ন যদি বিপরীত হয়, এখানে মাইনাস কে এক্স আছে, মাইনাস চিহ্ন, এখানে প্লাস চিহ্ন, বিপরীত চিহ্ন যদি হয় তাহলে ধনাত্মক দিকে তরঙ্গ গতিশীল। বিপরীত চিহ্ন হলে ধনাত্মক দিকে গতিশীল। ধনাত্মক দিকে বলতে কার ধনাত্মক দিকে? এক্স আছে মানে এক্সের অভিমুখে। যদি এখানে ওয়াই থাকতো তাহলে ওয়াই অক্ষ বরাবর তরঙ্গ গতিশীল, যদি জেড থাকতো জেড অক্ষ বরাবর তরঙ্গ গতিশীল। এবার ধনাত্মক এক্স দিকে না ঋণাত্মক এক্স দিকে, যেহেতু প্লাস এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, বিপরীত চিহ্ন থাকলে ধনাত্মক দিকে, আর একই রূপ চিহ্ন থাকলে মাইনাস মাইনাস প্লাস প্লাস, তাহলে ঋণাত্মক দিকে চল তরঙ্গ গতিশীল। তাহলে প্লাস মাইনাস আছে তাহলে ধনাত্মক, প্লাস মাইনাসে ধনাত্মক দিকে তরঙ্গ গতিশীল, তাই এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, এটা হচ্ছে চল তরঙ্গের সমীকরণ। তাহলে চল তরঙ্গের আমরা সমীকরণ পেলাম y ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। আর যদি মূলবিন্দুতে প্রারম্ভিক দশা থাকে +5 বা -5 তাহলে 5। মনে রাখতে হবে এই সাইনের পরিবর্তে কোসাইন দিয়েও চল তরঙ্গের সমীকরণ তৈরি করা যায়। তো চল তরঙ্গের গতিবেগ ভি, ক্যাপিটাল ভি বলেছি, এটা নির্ভর করে মাধ্যমের উপর, মাধ্যমের ঘনত্ব এবং স্থিতিস্থাপকতার উপর নির্ভর করে। একটা নির্দিষ্ট চল তরঙ্গের জন্য নির্দিষ্ট তরঙ্গের নির্দিষ্ট তরঙ্গ না বলে বলতে পারি মাধ্যমের ঘনত্ব স্থিতিস্থাপকতার উপর নির্ভর করে, অতএব এটি হচ্ছে স্থির ধ্রুবক মান। এটা কিন্তু কণার গতিবেগ না, তরঙ্গের গতিবেগ ক্যাপিটাল ভি। স্থির স্থির বেগে শক্তি সঞ্চালিত করছে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে তরঙ্গ এই গতিবেগের মাধ্যমে। কণার গতিবেগ স্থির না, কণার গতিবেগ পরিবর্তনশীল, যেহেতু সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করছে। আর y ইকুয়াল টু a sin ওমেগা t মাইনাস kx প্লাস মাইনাস 5 চল তরঙ্গের সমীকরণ। n কণার কম্পাঙ্ক উৎসের উপর নির্ভর করছে, তরঙ্গের যে উৎস সেই উৎসের উপর নির্ভর করে। ল্যামডা এটাও মাধ্যমের উপর নির্ভর করে। তরঙ্গ যদি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমের ভিতরে প্রবেশ করে
এন পরিবর্তন হবে না, যেহেতু তরঙ্গের উৎসের উপর নির্ভর করেছে। ভি এবং ল্যামডা পাল্টাপাল্টি করবে যদি তরঙ্গ এক মাধ্যম থেকে আরেক মাধ্যমের ভিতরে প্রবেশ করে। আমরা এবার ফেজ ডিফারেন্স নির্ণয় করব। ফেজ ডিফারেন্স বলতে দশা পার্থক্য। নির্দিষ্ট সময়ে ভিন্ন দুটি কণার কম্পনশীল কণার কারণ এই যে ফেজ রয়েছে সেটা টি এর উপর নির্ভর করে, এক্স এর উপর নির্ভর করে। ফাই তো ধ্রুবক, টি এর উপর নির্ভর করে, এক্স এর উপর নির্ভর করে। তো টি যখন স্থির, একটা নির্দিষ্ট মুহূর্ত, দশা পার্থক্য নির্দিষ্ট মুহূর্তে বলা ভালো। টি যখন দুটা কণার বেলাতেই একই, একটা নির্দিষ্ট সময়ে তরঙ্গটা ছবি করে নিলাম, তো নির্দিষ্ট মুহূর্তে ভিন্ন দুটি কম্পনশীল কণার দশা পার্থক্য, অর্থাৎ দুটি কণারই টাইম একই, একই মুহূর্তে, কিন্তু এক্সের মান আলাদা আলাদা। তাহলে দশা পার্থক্য কী হবে? y1 কেন বলছি? টাইম একই হলেও ওয়াইয়ের মানটা পাল্টাপাল্টি করে। y1 ইজুক্যাল টু, কালো কালি দিয়ে করি এটা, y1 ইজুক্যাল টু a sin ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস মাইনাস ফাই, প্লাস ফাই নিলাম, দুটো একসঙ্গে নিলে ঝামেলা হয়। আর y2 দ্বিতীয় কণার সরণ a sin ওমেগা টি, ও প্রথম কণার সরণ এখানে x1। যেহেতু ভিন্ন দুটি কম্পনশীল কণা ভিন্ন অবস্থানে রয়েছে, তাই টি কিন্তু সমান, নির্দিষ্ট মুহূর্ত মানে টি একই। বোঝা গেল কি বললাম? দুটি ভিন্ন জায়গার কণা, তার মানে এক্স আলাদা আলাদা, ভিন্ন জায়গার, তো মূলবিন্দু থেকে দূরত্ব আলাদা আলাদা, সময় একই, তাই টিগুলো একই। কিন্তু এক্সও যদি পাল্টাপাল্টি করে তাহলে ওয়াই তো পাল্টাপাল্টি করবে, সরণ পাল্টাবে। এখানে যেহেতু পাল্টে গেছে, তাহলে y1 আর y2 এই দুটি ভিন্ন কণার নির্দিষ্ট মুহূর্তে নির্দিষ্ট সময়ে তাদের সরণের সমীকরণ। অতএব দশা পার্থক্য যদি বলি ডেল্টা ফাই ইজুকাল টু কী হবে? এই অংশ আর এই অংশ বিয়োগ করব, ওমেগা টি, এই অংশটা আর এই অংশটা বিয়োগ করতে হবে, অর্থাৎ φ1 আর φ2 বিয়োগ করব। তাই যদি করি তাহলে এখান থেকে থাকবে কে x1 বা x2 মাইনাস x1, কী বলবে এটাকে? φ1 ডিফারেন্স φ2 ইজুকাল টু কে x2 মাইনাস x1 ইজুকাল টু কে ডেল্টা এক্স ইজুকাল টু 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। এক্স বলতে পথ পার্থক্য। এর পথ পার্থক্য যদি ডেল্টা এক্স ইজুকাল টু যদি 0 হয়, ল্যামডা হয়, 2 ল্যামডা হয়, 3 ল্যামডা হয়, হলে ডেল্টা ফাই দশা পার্থক্য কী হবে? পথ পার্থক্য যদি হয় 0, তো 0 উত্তর আসবে দশা পার্থক্য। পথ পার্থক্য যদি হয় ল্যামডা, তাহলে ল্যামডায় কাটবে, তাহলে 2 পাই। ফাইয়ের মান, ডেল্টা ফাইয়ের মান নির্ণয় করব। পথ পার্থক্য যদি 2 ল্যামডা হয়, তো ল্যামডায় কাটবে, 2 2 এ 4 পাই, সেরকম 6 পাই, এরকম আসবে। তার মানে কি ল্যামডা 2 ল্যামডা 3 ল্যামডা হলে দশা পার্থক্য হয় 2 পাই 4 পাই 6 পাই। তার মানে 2 পাই 4 পাই 6 পাই 2 পাইয়ে মাল্টিপ্লাই হলে সমদশা সম্পন্ন হলে, অর্থাৎ সমদশা সম্পন্ন হবে যখন পথ পার্থক্য হবে ল্যামডা 2 ল্যামডা 3 ল্যামডা। আমরা তাই দেখেছি, এখান থেকে এখানে ল্যামডা, এখান থেকে এখানে 2 ল্যামডা, তার দশা পার্থক্য
2 পাই 4 পাই 6 পাই হলে কি হচ্ছে, একই অবস্থায় থাকছে, অর্থাৎ সমদশা সম্পন্ন। সমদশা সম্পন্ন হচ্ছে। এবার যদি একই কণার, একই কম্পনশীল কণার দুটি সময়ে, দুটি ভিন্ন মুহূর্তে দশা পার্থক্য নির্ণয় করব। দশা পার্থক্য নির্দিষ্ট কণার, অর্থাৎ এক্সটা ফিক্সড করে দিলাম, একটা কণার কাঁপাকাঁপি করছে, কম্পন হচ্ছে, তাহলে ভিন্ন দুটা সময়ে ভিন্ন জায়গায় থাকবে, তাহলে দশা পার্থক্য একই কম্পনশীল কণার দুটি ভিন্ন সময়ে। তাহলে এক্সগুলো সমান হয়ে যাবে, টিগুলো পাল্টে যাবে, এটা T1 এটা T2। তাহলে দশা পার্থক্য ডেল্টা ফাই ইকুয়াল টু ফাই 1 মাইনাস ফাই 2, kx এইটা এটা বিয়োগ করলে kx বাদ যাবে, ফাই বাদ যাবে, T1 T2 থাকবে, অর্থাৎ এখানে হবে T2 T1। কারণ একই কণা মানে কি, এক্স এর মানে একই কণা মানে কি, এক্স থেকে একই দূরত্ব, কিন্তু টাইমের পরিবর্তনের সঙ্গে দশার পরিবর্তন হয়, তাই এখানে হবে ডেল্টা টি। ডেল্টা টি মানে কি, কাল পার্থক্য বা সময় পার্থক্য। এবার ডেল্টা টি কি হতে পারে, 0 হতে পারে, ক্যাপিটাল টি হতে পারে, 2t হতে পারে, 3 ক্যাপিটাল টি হতে পারে। তাহলে যে টি হয় এখানে কি আসছে, কে হবে না তো, কে এক্স বাজে ওমেগা হবে, মাইন্ড ইট, এটা হবে ওমেগা, ওমেগা মানে 2π/t। তাহলে এটা কী হবে, টি বসালেও ওই একই রকম আসছে, 0 2π 4π 6π, অর্থাৎ সমদশা সম্পন্ন হচ্ছে। তাই একটি পর্যায়কাল পরে বা দুটি পর্যায়কাল পরে বা তিনটি পর্যায়কাল পরে সমদশা সম্পন্ন কণা পাওয়া যায়। 2π এর গুণিতকে হলে সমদশা সম্পন্ন কণা হয়। এবার চলতরঙ্গে কোনো একটি কণার গতিবেগ ও ত্বরণ, গতিবেগ এবং ত্বরণ চলতরঙ্গের যে কোনো কণার, অর্থাৎ ভেলোসিটি অফ পার্টিকেল অ্যান্ড ভেলোসিটি অফ অ্যাক্সিলারেশন অফ পার্টিকেল। তো আমরা সাধারণ সমীকরণ চলতরঙ্গের জানি, কোনো একটা পার্টিকেলের, যে কোনো পার্টিকেলের y ইকুয়াল টু a sin ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস মাইনাস ফাই, আমরা প্লাস ফাই বা মাইনাস ফাই দিয়ে করছি, আচ্ছা একটা ধরলেই হলো। বা প্রারম্ভিক মূলবিন্দুতে দশা যদি 0 হতো তাহলে ফাই না ধরলেও হয়, যাই হোক এখানে প্লাস মাইনাস ফাই দিলেও সমস্যা নেই। তো এটা হচ্ছে কম্পনশীল কণার সরণ, কম্পনশীল কণার সরণ। অতএব কম্পনশীল কণার বেগ ভিপি ইকুয়াল টু ডেল ওয়াই বাই ডেল টি। পার্সিয়াল ডেরিভেটিভ কেন করছি, কারণ এক্স এর উপরও ডিপেন্ডেন্ট ওয়াইয়ের মানটা, আমরা ডেল ওয়াই বাই ডেল টি করলে কণার গতিবেগ পাবো। তো এটাকে যদি ডেল ওয়াই বাই ডেল টি করি টি এর সাপেক্ষে, তাহলে এ ওমেগা কোসাইন ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস ফাই হবে, সাইনটা কস হবে, আর ওমেগা টি যেহেতু টি এর অপেক্ষক তো এইটা থেকে ওমেগা বেরোবে। অতএব ভিপি ম্যাক্সিমাম কত, ম্যাক্সিমাম কী হবে, কোসাইনের ম্যাক্সিমাম মান 1 হয়, তাহলে এ ওমেগা বাজবে। আর ভিপির জেনারেল সমীকরণ কি হবে, এ ওমেগা, এটার মান যদি এখান থেকে বসাই তাহলে রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার সামথিংয়ের মান ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার, ওই সিম্পল হারমোনিক মোশনের সমীকরণ অনুযায়ী ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার। এখান থেকে এ বাইরে বেরোলে এ হয়ে যাবে, অর্থাৎ এখান থেকে আসবে ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, জেনারেল সমীকরণ। এটা হচ্ছে ম্যাক্সিমাম মান। ম্যাক্সিমাম মান কখন হবে, যখন সাম্য অবস্থানে হবে। y ইকুয়াল টু যখন 0। এটা হচ্ছে গতিবেগ। গতিবেগ কি দেখতে পাচ্ছি, সাইন থেকে কোসাইন মানে π/2
ফেজ ডিফারেন্স রয়েছে সরণের সঙ্গে গতিবেগের। এবার ত্বরণ এপি ইকুয়াল টু কী হবে, ডেল টু ওয়াই বাই ডেল টি স্কোয়ার, দুইবার ডেরিভেটিভ করতে পার্সিয়াল, তার মানে ডেল বা অথবা এটাকে এরকম লিখি না, দেখতে ভালো লাগবে, ডেল ভিপি বাই ডেল টি বা ডেল ডেল টি। ভিপির মান কী বাড়িয়েছে, এ ওমেগা কোসাইন ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস ফাই, বা ডবল ডেরিভেটিভ বললেও হয়। এখান থেকে তাহলে কী হবে, এ ওমেগা আর একটা ওমেগা স্কোয়ার মাইনাস আসবে, কোসটা হয়ে যাবে সাইন, জাস্ট ডেরিভেটিভ করবো টি এর সাপেক্ষে। তাহলে ম্যাক্সিমাম মান কত, অথবা এটাকে লেখা যায়, এটাকে যদি এটার সঙ্গে দিই মাইনাস ওমেগা স্কোয়ার, এ আর এটা মিলে কি হয়, ওয়াই হয়। যে এর সঙ্গে সাইন থাকলে, এর সঙ্গে সাইন থাকলে সিম্পল হারমোনিক মোশনের কনসেপ্ট এদের কাজে লাগে, এখানে কাজে লাগছে, তাই তাড়াতাড়ি করছি। এটা হচ্ছে ওয়াই, অতএব এপি ম্যাক্সিমাম মাইনাস ওমেগা স্কোয়ার এ প্রান্তবিন্দুতে, প্রান্ত অবস্থানে y is equal to প্লাস মাইনাস এতে। ম্যাগনিটিউড নিব, তা মাইনাস নেওয়ার দরকার নেই ওখানে। প্রান্ত অবস্থা সরল দোলগতির যা ক্রাইটেরিয়া, এখানেও সেই ক্রাইটেরিয়া ফিল আপ হচ্ছে, কারণ যে কোনো বিন্দু সরল দোলগতিতেই দুলছে। তরঙ্গে সহস্র লাখ ক্রোর পার্টিকেল সরল দোলগতি সম্পন্ন করছে এবং নির্দিষ্ট ছন্দে। কিছু মানুষ ঘাড়ে ঘাড়ে হাত দিয়ে, যদি একজন বসে, যার ঘাড়ে হাত দিয়েছে তাকেও খানিকটা বসতে হয়, অর্থাৎ তারা যেহেতু কানেক্টেড। তো চলতরঙ্গের ঠিক সেরকম একটা বিন্দুর সঙ্গে আরেকটা বিন্দুর সরল দোলগতি কম্পনের আবার সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের কারণে তরঙ্গ তৈরি হচ্ছে শত সহস্র কণার সম্মিলিত সরল দোলগতির প্রভাবে। এটা যেহেতু সাইন আসছে মাইনাস, তাই পাই ফেজ ডিফারেন্স রয়েছে সরণের সঙ্গে ত্বরণের। এবার চলতরঙ্গের কণার বেগ আর তরঙ্গের বেগের মধ্যে সম্পর্ক। কণার বেগ পরিবর্তনশীল, সাম্য অবস্থানে ম্যাক্সিমাম আমরা দেখলাম, প্রান্তীয় অবস্থানে 0। আর তরঙ্গের বেগ স্থির মানের বেগ, যেটা মাধ্যমের উপর নির্ভর করে, মাধ্যমের ঘনত্ব এবং স্থিতিস্থাপকতার উপর নির্ভর করে আমরা জানি। তো দুটোর মধ্যে সম্পর্ক, কণার বেগ আর তরঙ্গ বেগের মধ্যে সম্পর্ক আমরা নির্ণয় করব। তো সবার আগে আমরা জানি যে কোনো কণার সরণের সমীকরণ, চলতরঙ্গের সমীকরণ y ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস ফাই। এখান থেকে যদি কণার বেগের সমীকরণ একটু আগে আমরা নির্ণয় করি, তাহলে কী পাবো, এ ওমেগা কোসাইন ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস ফাই, তাই তো। আর এখান থেকে যদি আমি ডেল ওয়াই বাই ডেল এক্স করি, যেহেতু এক্সের উপর নির্ভর করে, তাই ওয়াইকে যদি ডেল ওয়াই বাই ডেল এক্স করি, ওয়াইয়ের পরিবর্তন এক্সের সাপেক্ষে, তাহলে কী পাচ্ছি, মাইনাস এ কে কোসাইন ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস ফাই, পার্সিয়াল ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে। তাই বাকিগুলোকে কনস্ট্যান্ট মনে করবো, প্রথমে সাইন থেকে কোসাইন পাবো, তারপর ভিতরেরটার যখন ডেরিভেটিভ করবো, এটা কনস্ট্যান্ট, কে এক্সকে ডেরিভেটিভ করবো, মাইনাস কে বেরোবে। এবার ভিপি পার্টিকেল ভেলোসিটি ডিভাইড বাই ডেল ওয়াই ডেল ওয়াক্স করলে এখানে পাচ্ছি, এই দুটোকে ভাগ করলে কস ভাগ যাবে, এ কেটে যাবে, তাহলে মাইনাস ওমেগা বাই কে, বা ভিপি ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা বাই কে ডেল ওয়াই বাই ডেল এক্স। এটা হচ্ছে নির্দিষ্ট সম্পর্ক। তার মানে মাইনাস ওমেগা বাই কে অ্যাকচুয়ালি ভেলোসিটি অফ ওয়েভ। কেন, ওমেগা বাই কে, ওমেগা বলতে 2 বাই টি, কে বলতে 2 বাই ল্যামডা, 2 কাটছে ল্যামডা বাই টি। পর্যায়কালে যে দূরত্ব যায়, পর্যায়কাল দিয়ে তরঙ্গদৈর্ঘ্যকে ভাগ করলে তরঙ্গের গতিবেগ পাওয়া যায়। এটা হচ্ছে সরণ, এটা হচ্ছে সময়। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বাই পর্যায়কাল ইজ ইকুয়াল টু ভি, তাই এখানে ভি হয়। তাহলে ভিপি ইজ ইকুয়াল টু মাইনাস ভি ডেল ওয়াই বাই ডেল এক্স।
এরকম যদি তরঙ্গ হয় তাহলে পার্টিকেলের গতিবেগ কোন দিকে যদি নির্ণয় করি তো ডেল ওয়াই বাই ডেল এক্স নির্ণয় করতে হবে। এখানে যদি ডেল ওয়াই ডেল এক্স নতি নির্ণয় করি তাহলে এই বরাবর হবে। এই বরাবর মানে কি পজিটিভ, তো এটা যদি পজিটিভ হয় ভি পজিটিভ, তো এটা হচ্ছে নেগেটিভ, যেহেতু পজিটিভ দিকে ভি হচ্ছে পজিটিভ, তাহলে এটাও পজিটিভ এটাও পজিটিভ, তাহলে পার্টিকেল হচ্ছে নেগেটিভ। তার মানে এই অংশের কণাগুলির গতিবেগ নিচের দিকে হবে। আর এদিকে যদি ট্যানজেন্ট টানি তাহলে ট্যানজেন্টটা নেগেটিভ, ট্যানজেন্ট নেগেটিভ, ডেল ওয়াই ডেল এক্স নেগেটিভ হলে নেগেটিভ নেগেটিভে পজিটিভ, তার মানে পার্টিকেলের পজিটিভ, অর্থাৎ এদিকের কণাগুলি উপরের দিকে ওঠার চেষ্টা করবে এই টোটালটার। এই সমীকরণ থেকে পাচ্ছি ডেল ওয়াই ডেল এক্স, ভি তো অলওয়েজ পজিটিভ, আমরা এদিকে ধরেছি পজিটিভ এক্স ডিরেকশনে, তাহলে ডেল ওয়াই ডেল এক্স যখন নেগেটিভ তো নেগেটিভ আর নেগেটিভ মিলে পজিটিভ হবে, তাই ভিপি পজিটিভ, পজিটিভ মানে উপরের দিকে আর নেগেটিভ মানে নিচের দিকে। তাহলে এটা যদি এই পোর্শনটার জন্য ডেল ওয়াই ডেল এক্স পজিটিভ, এই বরাবর নতি হলে পজিটিভ, এই বরাবর নতি হলে নেগেটিভ, তাই এরকম বিচার করলে এটা এইদিকে এটা উপরের দিকে আর এটা আবার নিচের দিকে, এরকম পার্টিকেলের গতিবেগ হবে যেহেতু ঢেউ খেলে যাচ্ছে। আর যদি এদের পার্টিকেলগুলার ত্বরণের দিক মনে করি, ত্বরণের দিক সবসময় সাম্য অবস্থানের দিক, তাই ত্বরণের দিক যদি নির্ণয় করি তাহলে সর্বদাই সাম্য অবস্থানের দিকে ত্বরণ সর্বদাই সাম্য অবস্থানের দিক, তাই বলে গতিবেগ সর্বদাই সাম্য অবস্থানের দিক হয় না সরল দোলক গতির বেলায়। পার্টিকেলগুলির ত্বরণের অভিমুখ সর্বদাই সাম্য অবস্থানের দিকে, কিন্তু গতিবেগের অভিমুখ সর্বদাই সাম্য অবস্থানের দিকে হয় না। তো এটা হচ্ছে গতিবেগের অভিমুখের লেখচিত্র। চলতরঙ্গের অবকল সমীকরণ। কেন আমরা বলেছিলাম যে তরঙ্গ হতে গেলে ডেল টু ওয়াই বাই ডেল টি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ডেল টু ওয়াই বাই ডেল এক্স স্কোয়ার হতে হবে, ভি স্কোয়ার নট ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া ফর বিইং এ ওয়েভ। কেন সেটা এখান থেকে আসবে চলতরঙ্গের অবকল সমীকরণ থেকে। আমরা জানি y ইজ ইকুয়াল টু a sin ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস মাইনাস ফাই বা প্লাস ফাই মাইনাস ফাই যা ধরি না কেন, অতএব ডেল টু ওয়াই বাই ডেল টি স্কোয়ার এটাকে দুইবার যদি আমরা অবকলন করি তাহলে মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন থেকে কস, কস থেকে আবার সাইন ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস মাইনাস ফাই পাবো। আর যদি এক্স এর সাপেক্ষে করি দুইবার অবকলন ডেল টু ওয়াই বাই ডেল এক্স স্কোয়ার, তাহলে এক্স এর সাপেক্ষে করলে কেটা বেরোবে, তাহলে মাইনাস এ কে স্কোয়ার সাইন ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস মাইনাস ফাই বেরোবে। দুটাকে যদি ভাগ করি ডেল টু ওয়াই বাই ডেল এক্স স্কোয়ার ডিভাইড বাই ডেল এটা টি ডেল টু ওয়াই বাই ডেল এক্স স্কোয়ার, তাহলে পাবো এখান থেকে ওমেগা স্কোয়ার, এখান থেকে কে স্কোয়ার, ওমেগা স্কোয়ার বাই কে স্কোয়ার। আমরা জানি ওমেগা স্কোয়ার বাই কে স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার, তাই ডেল টু ওয়াই বাই ডেল টি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ডেল টু ওয়াই বাই ডেল এক্স স্কোয়ার। দিস ইজ দ্য ক্রাইটেরিয়া ফর বিইং অ্যান ওয়েভ। যেটা প্রথমে বলেছিলাম যে y ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স কমা টি, কিন্তু এক্স এবং টি অপেক্ষকের যে কোনো সমীকরণ তরঙ্গ হবে না। কখন হবে? যখন ওয়াইটা এই সমীকরণ মানবে। ওয়াই ইজ ডিফাইন্ড ফর অল এক্স অ্যান্ড টি, এবং আমরা জানি ভি ইজ ইকুয়াল টু কোএফিসিয়েন্ট অফ টি মানে ওমেগা ডিভাইডেড কোএফিসিয়েন্ট অফ এক্স মানে কে। ওকে, আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংক ইউ।